মানে আমি যদি লেম্যানস ল্যাঙ্গুয়েজে যাই, তাকে পড়াশুনো করানো থেকে, ভরণ পোষণ করা থেকে চাকরি পাওয়া অবধি, এবং যোগ্যতা অনুযায়ী সেই পার্মানেন্ট চাকরি রাখা অবধি রাষ্ট্রের দায়িত্ব। সেটাই সোশ্যাল সিকিউরিটি। সেই জন্যই রামরাজ্য। এবং আচ্ছা, সেই জন্যেই রামরাজত্ব। আচ্ছা, ইন্টারেস্টিং। তার মানে সোশ্যাল সিকিউরিটির সঙ্গে ভাতার কোনো সম্পর্ক নেই। একদম। এটা কি কোনোভাবে অটোক্রেসি মনে হচ্ছে না? এখন এত আমরা ঘেটে আছি, অর্থাৎ এক্স্যাক্টলি যেটা নেই সেটা নিয়ে আমরা কিন্তু এত গলা ফাটাচ্ছি, আর যে বেশি গলা ফাটাতে পারে সেটাই বোধহয় গ্রাহ্য হয়ে যায়। সেই জায়গা থেকে বেরিয়ে আসার দরকার আছে। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান। আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। রামরাজ্য শব্দটা আমরা আজকাল সবসময় শুনে থাকি, রামরাজ্য এসে গেছে, আসছে, আসবে, এরকম একটা কিছু। রামরাজ্য বস্তুটা অ্যাকচুয়ালি কি? সোশ্যাল সিকিউরিটি কি আদৌ তখন ছিল? ভাতা কি তখন ছিল? কিভাবে সিলেকশন হতো? কিভাবে রাজত্বটা চলতো? বিউরোক্রেসি কিভাবে চলতো? প্রচুর প্রশ্ন আমাদের মাথায় আসে, যার হয়তো অনেক ক্ষেত্রেই কোনো রকম কোনো উত্তর পাই না। আজকে এবং ইন্দ্রজিতে এইটা নিয়ে যথারীতি আমি আমার প্রশ্নগুলো করব ডক্টর জয়ন্ত কুশারিকে, অধ্যক্ষ, সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা একাডেমি। ডক্টর জয়ন্তবাবু, তো এই ভাতার ব্যাপারটা কি, মানে কোথায় ছিল? এক্স্যাক্টলি, যদি ভাতাটা বলি ওটা এরকম ফর্ম নিয়েছে, আসলে এটাকে বলা হচ্ছে মহার্ঘ ভৃতি। ভৃতি যেটা আজকের যুগে ডিয়ারনেস অ্যালাউন্স। তো মহার্ঘ ভৃতিটা পরবর্তীকালে মহার্ঘ ভাতা, এখন তো ভাতাই হয়ে গেছে। একেবারে যদি সভ্যতার উষালগ্ন দেখি, তখন সমাজে বিশিষ্ট মানুষদেরকে যারা স্বনির্ভর, কিন্তু তাকে সমাজের কাজে লাগানোর জন্য তাকে কিছু সাম্মানিক দেয়া হতো। এই সাম্মানিকটাই মহার্ঘ ভাতা রূপে পরবর্তীকালে এসেছে। তো এইটা বৈদিক যুগে ছিল, একেবারে ছিল না এমনটা নয়, কিন্তু বেতনভুক মানুষের সংখ্যাটাই বেশি ছিল। তাহলে জয়ন্তবাবু, একটা জিনিস আমি খুব ব্লান্টলি জিজ্ঞেস করি, ধরুন যারা দারিদ্র সীমার উপরে, তথাকথিত দারিদ্র সীমার উপরে, দারিদ্র সীমা শব্দটাও খুব আপেক্ষিক সম্ভবত, তারা কি ভাতা পাওয়ার জন্য এলিজিবল? এই ব্যাপারটা নিয়ে তৎকালে কিন্তু একটা পর্যবেক্ষক গোষ্ঠী, এবং রাজার কাছে 4 শ্রেণীর এই পর্যবেক্ষক ছিলেন। একটা হচ্ছে, আমি একেবারে আক্ষরিক অর্থে যেটা ছিল তখন সেইটা নিয়েই আমি বলছি। প্রথমটা বলা হচ্ছে যে ওকে সমার্থ কথাটার অর্থ হচ্ছে যে রাজার স্বার্থ এবং ওই সমার্থ যিনি, তার স্বার্থ ইকুয়াল। বুঝলাম না। হ্যাঁ, আমি যাচ্ছি। সমার্থ, এই পর্যবেক্ষক গোষ্ঠীর মধ্যে সমার্থ, ওই শব্দটাই আমি ব্যবহার করছি, যে প্রায় রাজার মতো বিলং করে, তাকে মানে যার স্বার্থ এবং রাজার স্বার্থ এখানে অর্থ। তো সমান, তাকে বলা হচ্ছে সমার্থ। দ্বিতীয় শ্রেণীরটাকে বলা হচ্ছে ভজমান। আর তৃতীয়, ভজমান মানে হচ্ছে যে তিনি হচ্ছে অনুরক্ত ব্যক্তি, রাজার অনুগত, মোসাহেব খানিকটা মোসাহেব শব্দটা তো আছে। আর তৃতীয় হচ্ছে যে সহজ হচ্ছে, এটা রাজন্যবর্গের আত্মীয় হতে পারেন এই পর্যবেক্ষক গোষ্ঠীর। বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে পর্যবেক্ষক করা হতো। আর একটা হচ্ছে যে কৃত্রিম, কয়রি তয়রফলা হর্ষই ম। কৃত্রিম মানে হচ্ছে তারা খানিকটা বেতনভুক, অর্থাৎ সে পাল্টি খেতে পারে। সে পাল্টি খেতে পারে যদি দেখে যে অন্য রাজার কাছে সে বেশি পাচ্ছে, সে কিন্তু পাল্টি খেতে পারে, ওই গোষ্ঠীতেও যেতে পারে। পিওর মার্সিনারি একদম। এবং সেক্ষেত্রে রাজা কিন্তু এই 4টি গোষ্ঠী থাকবে, মানে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। কিন্তু রাজা এই সহজ এবং ভজমানকেই নিত, পিওর অনুরক্ত আর ওই আত্মীয়বর্গ থেকে। এই 4টে শ্রেণী কিন্তু ওই পর্যবেক্ষণে গেল আদৌ সে পাওয়ার যোগ্য কিনা।
তো স্যার এই পর্যবেক্ষক যে গোষ্ঠীটা এটা কাদের নিয়ে তৈরি হতো এখনকার দিনে যদি অ্যাডভাইজারি বোর্ড ধরা হয়? এইটা অ্যাডভাইজারি বডি এই 4 শ্রেণী থেকে নেওয়া হতো, 4 শ্রেণী থেকে নেওয়া হতো। এবারে ওই পর্যবেক্ষণ অর্থাৎ সমীক্ষার যে ফলটা সেটা তিনি পেতেন, পাওয়ার পর সেইটা কিন্তু রাজা মেনলি ওই এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, তারা একসঙ্গে গিয়ে ওদেরকে পর্যবেক্ষণ করতো না। রাজা কিন্তু সহজ এবং ভজমান গোষ্ঠীর রিপোর্টটাকেই বেশি গুরুত্ব দিত। তার মানে ধরুন যদি আমি এখনকার দিনে আসি, মানে পার্টি খাওয়ার লোক নয় এবং তার সমান সমান হ্যাঁ মানে কারোর রেফারেন্স থাকলে খুব কাছের লোকের আমি ভাতাটা পাবো, এরকম কোনো ব্যাপার। এরপরে যেটা হতো যে কিছু তো টেকনোক্র্যাট ছিল, কিছু ব্যুরোক্র্যাট ছিল। ঠিক। এই যে ব্যুরোক্র্যাট যারা, এই ব্যুরোক্র্যাটের মধ্যে দেখা যেত যে তারা কিন্তু তাদেরকে সেই রকম যোগ্যতা সম্পন্ন লোককেই নেওয়া হতো যে হচ্ছে নির্লোভ, পরার্থপর, মানে এটা কিন্তু তার একাডেমিক রেকর্ড থেকে নেওয়া হতো, তার বায়োডেটা থেকে এইগুলোকে বিচার করা হতো যে পরার্থপর, নির্লোভ, সদ্বংশজাত এবং তার অতীতের পারফরমেন্স। তাহলে এইটার মধ্যে নিরপেক্ষতাটা 100%। রাজা কিন্তু, আমি একটু এই প্রসঙ্গে বলি, রাজতন্ত্র থাকলেও কিন্তু আমরা রামায়ণের যুগে কিংবা যুধিষ্ঠিরের অর্থাৎ মহাভারতের যুগে যেখানেই যাই কিন্তু পুরোপুরি গণতন্ত্র, কোথাও সেখানে কিন্তু স্বৈরতান্ত্রিক মনোভাব নেই। স্যার এটাকে আরেকবার একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে রাজা এককভাবে কিন্তু সিদ্ধান্ত নিতেন না। আচ্ছা। এককভাবে সিদ্ধান্ত নিলেই কিন্তু তখন ওই গোষ্ঠী মানে ওই কি বলবো তার নিজের পাইয়ে দেওয়ার একটা ব্যাপারটা, আজকের ভাষায় বললে পাইয়ে দেওয়ার যে ব্যাপারটা, করে কমবে খাও তোমরা, আমি তোমাদের কিছু দিতে পারছি না, এই শ্রেণীর লোকদের কিন্তু সেখানে কোনো স্থান ছিল না, একদমই স্থান ছিল না। তার জন্যে কিন্তু তিনি নিরপেক্ষ মানুষগুলোকে সেইখানে নিযুক্ত করতেন। এটার পরেও একটা ওই ছাঁকনি পদ্ধতি ওই রিপোর্টটা যেত কিছু ব্যুরোক্র্যাটের কাছে, এবং সেই ব্যুরোক্র্যাটদের যোগ্যতাটা এটাই ছিল সৎ বংশজাত, নির্লোভ, পরার্থপরতা, এবং তার একাডেমিক দিকটা দেখা হতো। এই রকম মানুষের কাছে থেকে যখন রিপোর্টটা আসতো তখন তারপরে এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিন্তু ওই যোগ্যতা নিরূপণের ব্যাপারটা হচ্ছে 3টে শ্রেণী ছিল। একটা শ্রেণীর নাম হচ্ছে গণক অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট আজকের যুগে, তৃতীয়টার নাম হচ্ছে যে লেখক অর্থাৎ ক্লার্ক, এবং তৃতীয়টার নাম হচ্ছে নিরীক্ষক আজকের যুগে অডিটর। অর্থাৎ তোমাকে যে আগের বছর যেটা দেয়া হয়েছে ওই অডিট রিপোর্ট কি বলছে, এবং এই অডিট রিপোর্ট এবং এই 3টে প্রক্রিয়া দৈনন্দিন চলতো এবং মধ্যাহ্নের মধ্যে সেই রিপোর্ট পেশ করা হতো রাজার কাছে। রাজা তার পারফরমেন্সে অর্থাৎ রিপোর্ট কার্ড দেখে কিন্তু পরবর্তী এই যে মহার্ঘ ভাতা, সাম্মানিক, যাই কিছু না বলি, এগুলো তিনি তো স্যার এখনো তো অনেকটা সেই রকম, তো ওইখান থেকেই তো এসেছে। এটা কি এখনো মেনে চলা হয়? হয়তো কাগজে কলমে দেখা যাচ্ছে, বাস্তবে এটা নয়। তাহলে একটা জিনিস বলুন, একটা সময় তো তার মানে যারা সুকল্ড দারিদ্র সীমার উপরে তারা ভাতা পেতেন না, তাই তো? রিপোর্টটা সেটাই বলছে। কিন্তু এখন তো ব্যাপারটা ঘেঁটে গেছে। মানে আমি অনেক সচ্ছল ব্যক্তিকে দেখছি যিনি রীতিমতো ভাতা নিচ্ছেন। ইনফ্যাক্ট কদিন আগে দেখলাম বোধহয় ত্রিপল না কম্বল দান করার সময় লোকজন স্করপিও চড়ে কম্বল নিতে গেছেন। হ্যাঁ, এটা তো আমরা দেখছি। তো তখন ক্রাইটেরিয়াটা কি হচ্ছিল? তখন ব্যাপারটা ওই যে আমরা এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে যেটা এলাম সেটা হচ্ছে যে ওই স্বজন পোষণ বা গোষ্ঠী পোষণ এই ব্যাপারটা তখন ছিল না। মানে যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে এই ভাতাগুলো বিতরণ করা হতো সেটা একবারে ছাঁকনি দিয়ে ছেঁকে এই ব্যাপারটা আসতো। তার মানে তার নিরপেক্ষতাটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না এই ভাতা পাওয়ার ক্ষেত্রে। রামরাজ্য কি সেটাই? রাম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমি একটু আগে থেকে যাই যে আমরা যদি বৈদিক যুগে যাই তখন কিন্তু এই ভাতা পদ্ধতি ছিল, রামের যুগে কি ছিল না? ছিল। আচ্ছা। কিন্তু তিনি একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো।
এই যদি শ্লোকটা বলি তাহলে কিন্তু ব্যাপারটা খুব পরিষ্কার আসবে। তো সেখানে তিনি লব কুশকে বলছেন চারিদিকে প্রোগ্রাম করছে একটা লব্ধ প্রতিষ্ঠ রামায়ণ গায়ক, পাঠক, যাই কিছু বলি না কেন, পরিবেশক। তো তিনি দেখছেন ওই অযোধ্যার দ্বারে মানে পথে ঘাটে রাজদরবারে তিনি গাইছেন, তারা গাইছেন এবং নানা রকম উপঢৌকন আজকের ভাষায় তাকে দেওয়া হচ্ছে। সে কম্বল হতে পারে বা যা আর কিছু যে তার প্রয়োজনীয়, দুমুঠো চাল ইত্যাদি ইত্যাদি। তিনি গর্জে উঠলেন যে তোমার এত সুন্দর কোয়ালিটি আছে। তখন তিনি বললেন যে তুমি কেন ভাতা, ভাতা তো তোমার জন্য নয়, যার গুড পারফরমার নয় তারা ভাতা পেতে পারে, দারিদ্র সীমার নিচে তারা ভাতা পেতে পারে। তো তিনি সেইখানে কি বললেন আমরা একটু বলে নিই, আমি বাংলাতেও যাব। সেটা হচ্ছে ধনম অর্জয় কাকুস্থ ধনম এবৈ জীবনম উভয়োরন্তরং নাস্তি নির্ধনস্য মৃতস্য চ। বাংলাটা বললে এটাই যে ধনম অর্জয় কাকুস্থ, তুমি ইন লিউ অফ লেবারে যাও, অর্থাৎ তুমি তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমি পারফর্ম করো এবং ইন লিউ অফ লেবার তুমি টাকা অর্জন করো, অর্থাৎ তোমার জন্য চাকরি বাঁধা আছে। তো ধনম অর্জয় কাকুস্থ, ধন অর্জন করো। ধনম এবৈ জীবনম, ধনী অর্থাৎ টাকা পয়সা আর যা কিছু, এইটাই জীবন। কেননা আজকে ভাতা বন্ধ হয়ে যেতে পারে, ভাতার মধ্যে কোনো গরিমা নেই, ভাতা আমি একদিন আটকে যেতে পারে, কিন্তু তোমার একটা পার্মানেন্ট জব দরকার, তোমার যে কোয়ালিটি। তাহলে ধনম এবৈ জীবনম, তুমি যদি তোমার গুডনেস যা কিছু, বি গুড অ্যান্ড কি বলবো ডু গুড, এই ব্যাপারটা যদি রাখতে পারো তাহলে তোমার তো আজীবন চাকরি আছে এবং বছরে বছরে তোমার দেখা হবে তোমার মানে পারফরমেন্স বা রিপোর্ট কার্ড। তো ধনম এবৈ জীবনম, ধনী অর্থাৎ চাকরিটাই কিন্তু একমাত্র মানুষের পরিচয় হতে পারে, বেতন ভুক হও। তো উভয়োর অন্তরং নাস্তি, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই দুটো কি? নির্ধনস্য মৃতস্য চ, এবং নির্ধন ব্যক্তি এবং মৃত ব্যক্তি অর্থাৎ ভাতা পাওয়া লোক এবং মৃত ব্যক্তি সমান। একদিন তার ভাতা বন্ধ হয়ে গেলে ডান হাতের ব্যাপারটা বন্ধ হয়ে যাবে, সে মরে যাবে। এত সুন্দর একটা যুক্তিনিষ্ঠ বচন, একটা মানে কথা বললেন। পরবর্তীকালে আমরা এই লবকুশ প্রথমে কিন্তু একটু কাউন্টার করেছিল যে আজকের ভাষায় বললে স্যার, তিনি বলেছিলেন মহাশয় আমরা তো বাল্মীকির আশ্রমে লালিত পালিত, আমাদের প্রয়োজন কতটুকু। তো ব্যাপারটা তিনি রামচন্দ্র কিন্তু ব্যাপারটা নিয়েছিলেন যে আমার ভাতাই যথেষ্ট। বলছে যে আচ্ছা তোমার কি এমন কোনো বাধ্যবাধকতা আছে তুমি সারা জীবন বাল্মীকির আশ্রমে থাকবে? নাও থাকতে পারো, তার জন্য কিন্তু তোমাকে একটা তোমার এই মানে বেতনটা তোমার পুরোটা না কাজে লাগতে পারে, তখন তুমি দরিদ্রান ভর কৌন্তেয়, তুমি দরিদ্র মানুষকে বিকিয়ে দাও, কিন্তু একজন বেতনভুক হও, একজন বেতনভুক হও, তাহলে কিন্তু তোমার জীবনটা ভরে যাবে। তো এইটা কিন্তু রামচন্দ্র একটা বৈপ্লবিক পরিবর্তন আসলেন, যেটা হচ্ছে যে বেতনভুক কর্মচারীর সংখ্যাই কিন্তু রাম আমলে বেশি ছিল। তার মানে স্যার ভাতা ব্যাপারটা রামরাজ্যে কমে গেছিল, সার্ভিসটা বেড়ে গেছিল, আমি কি এইটা বলতে পারি? একদম। এবং এইটা যে মানুষগুলো ভালো পারফর্ম করতে পারছে না অথচ তার টাকা পয়সা পাওয়ার দরকার আছে, তাদের জন্যই ভাতাটা সীমাবদ্ধ ছিল। সেক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটিকে আমরা কিভাবে দেখতে পারি এখন, যেটা অনেক দেশে আছে? খুব সুন্দর। এই সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা এলে প্রথমেই দেখা যাচ্ছে যে রামচন্দ্র যেটা করেছিলেন সেই ব্যাপারটা আর কিছুই নয়, যে সেখানে একটা শ্লোক আমরা অবতারণাই করতে পারি এবং বাংলায় আসবো। সেখানে বলা হচ্ছে যে খুব সুন্দর শ্লোকটা, এটা কিন্তু খুব মনোনিবেশ করে শোনার দরকার আছে। যে রামচন্দ্র এখানে বলছেন যে আমরা সেই রকম একটা বিধি ব্যবস্থায় যাব, সেটা কি? সেটা হচ্ছে যে স্বপিতা পিতরস্তেষাম কেবলম জন্ম হেতব, প্রজাবর্গের যে সন্তান সন্ততি তারা তার জন্য, জন্য কথাটা হচ্ছে যার থেকে সে জন্মায়, জন্য জনক সম্পর্কটা থাক, অর্থাৎ সেই পিতার ঔরসজাত, সেই মাতার গর্ভজাত, তার বংশ পরিচয় সেটা থাক, তিনি
কেবলম জন্ম হেতব, অর্থাৎ সে শুধুমাত্র জন্মের কারণে সে পিতা, বাকিটা কিন্তু আমার যে প্রজা পালক মানে রাজা, তিনিই কিন্তু তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেবে। ভরণ পোষণের দায়িত্ব মানে কি, একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং তার লেখাপড়া থেকে শুরু করে তার আর যা কিছু, এবং তার রুচি অনুযায়ী। এমনটা নয় যে ছেলেটা মানে কলাবিদ্যা, অর্থাৎ আজকের ভাষায় আর্টস ভালো, আর্টের ছাত্র, তো তাকে কমার্স পড়ানো হবে না। আবার যে কমার্স ভালোবাসে তাকে কমার্সই পড়ানো হবে। বিজ্ঞান শাখায় সে বিচরণ করতে পারে যদি তার সেদিকে সে মনোনিবেশ করে। এইভাবে তার একটা খুব সুন্দর একটা যারা যারা নির্ণায়ক ছিল এই গোষ্ঠী, মানে যারা এই পারফর্মটা দেখতো, সেই ছেলেটার রুচিটা কোন দিকে, সেই দিকে কিন্তু তাকে লেখাপড়া দেওয়া হতো, এবং সেটা রাষ্ট্রের তরফে। এবং আমি আসবো শিক্ষার ক্ষেত্রে কি রকম ব্যবস্থা ছিল। তো সেইখানে বলা হচ্ছে যে তার রুচি অনুযায়ী, এবং পরবর্তীকালে সে যখন একটা বুৎপন্ন হলো শিক্ষায় এবং তার পারফরমেন্সে, তখন কিন্তু তার একটা চাকরি অবধারিত, এবং সেই চাকরিটা কিন্তু পার্মানেন্ট, মানে ফর দ্য টাইম বিংস নয়। মানে আমি যদি লেম্যানস ল্যাঙ্গুয়েজে যাই, তাকে পড়াশুনো করানো থেকে, চাকরি ভরণ পোষণ করা থেকে চাকরি পাওয়া অবধি, এবং যোগ্যতা অনুযায়ী সেই পার্মানেন্ট চাকরি রাখা অবধি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব, সেটাই সোশ্যাল সিকিউরিটি। সেই জন্যই রামরাজত্ব। এবং আচ্ছা, সেই জন্যেই রামরাজত্ব। আচ্ছা, ইন্টারেস্টিং। তার মানে সোশ্যাল সিকিউরিটির সঙ্গে ভাতার কোনো সম্পর্ক নেই? একদম না। ভাতাটা একটা অন্য পার্ট, যে মানুষটা হয়তো তার দারিদ্রতার জন্য সেইভাবে করে উঠতে পারেনি, অর্থাৎ বিফোর রাম রাজত্বের আগে তিনি বিলং করেছেন, এই রকম একটা প্রথা ছিল না। ফলত তাকে কিন্তু তার ওই তার যে বই প্রকাশটা ঘটেনি, তাকেই ভাতা নিয়ে জীবনযাপন করতে হয়েছে। স্যার, আমরা একটা বইতে দেখেছিলাম, মোস্ট প্রবাবলি অমিশ ত্রিপাঠীর সীতা, যেখানে ছিল যে একটা, সেটা হয়তো একটা অনেকটা রূপক বা রূপকথা, যে একটি বাচ্চা জন্মের পরে তাকে একটা সেন্ট্রাল লোকেশনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার বোধবুদ্ধি অনুযায়ী বড় করে পড়িয়ে টড়িয়ে আবার বাবা মার কাছে ফেরত পাঠানো হচ্ছে। কতটা সত্যি? এবারে ব্যাপারটা তো অনেকটা, এবং সে ক্ষত্রিয় শূদ্র সেই হিসাবে ঠিক হচ্ছে। একদম একদম। এইবারে ব্যাপারটা হচ্ছে যখন তার চাকরি পাওয়া হয়ে গেল, সে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে কমিউনিটি গ্রোয়িং আপ। একদম, সে চলে গেল। তারপরে বলা হচ্ছে অতঃপরং সমাবৃত্ত কুজ্জাদ্বার পরিগ্রহ, অর্থাৎ তোমার এবারে সম্পন্ন হয়েছে, তুমি গার্হস্থ আশ্রমে প্রবেশ করো। তখন আর রাজার দায়িত্ব নয়, তাকে তো চাকরি পাওয়ানো অবধি তার কাজ। সে তারপরে গার্হস্থ আশ্রমে ঢুকলো এবং বিয়ে শাদী করলো, করার পর সন্তানাদি তারও হলো। পরবর্তীকালে তার সেই সন্তানাদির দায়িত্ব আবার রাষ্ট্রের ঘাড়ে চলে এলো। স্যার, এটা কি কোনোভাবে অটোক্রেসি মনে হচ্ছে না? অটোক্রেসি কোন দিক থেকে? কেননা আমার দায়িত্ব যদি আমার রাষ্ট্র নেয়, সেখানে তো আমার দেখতে হবে যে রাষ্ট্রের ভিউটা কি, সে কি তার স্বার্থে ব্যবহার করছে? নিশ্চয়ই স্বার্থে ব্যবহার করছে। যে ছেলেটা গবেষক হবে, সেইটা কিন্তু তাকে ওই বিদেশে যাওয়ার গল্পটা নেই। সে কিন্তু আমার এখানে যথেষ্ট চাকরির ব্যবস্থা আছে, সে গবেষণা করতে পারে, বহুজনহিতায় বহুজন সুখায়, সেই ব্যবস্থা কিন্তু, সেই পরিকাঠামো কিন্তু, সেই ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু সেখানে ছিল। ফলত তার এই ব্রেন ড্রেনটা হচ্ছে না, অর্থাৎ তাকে বিদেশে যেতে হচ্ছে না বা অন্য রাজ্যে যেতে হচ্ছে না। মানে রামরাজ্য আমরা যদি খুব টিপিক্যালি ডিফাইন করতে যাই, সেখানে লোকজনের একটা রাষ্ট্রর দায়িত্ব ছিল একজন মানুষকে বড় করা, তাকে কাজ দেওয়া, কাজটা টিকিয়ে রাখা, এবং চেষ্টা করা যাতে সে একটা কাজ করতে পারে। এটাই রামরাজত্ব। একদম। এবং শিক্ষার ব্যাপারটা যদি যাই, সেখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে বলছে প্রথমে নার্জিতম বিদ্যা, দ্বিতীয় নার্জিতম ধনম, তৃতীয় নার্জিতম পুণ্যম, চতুর্থে কিং করিষ্যতি। মানে শেষেরটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। প্রথমে আমরা যদি প্রথমে ন অর্জিতং বিদ্যা, যদি তৃতীয়া বিভক্তি ধরি, প্রথমে ন অর্জিত, আচ্ছা তৃতীয়াতে ওই যেমন বিদ্যা শব্দটা লতা শব্দের মতো, লতয়া, প্রথমে নার্জিতং বিদ্যা, প্রথমে ন অর্জিতং বিদ্যা, আর দ্বিতীয় নার্জিতম ধনম, অর্থাৎ তৃতীয় বিভক্তি যদি করি, তাহলে কিন্তু আমরা পজিটিভ কেমন
না আমি যদি প্রথম জীবনে বিদ্যা অর্জন করি, দ্বিতীয় জীবনে আমি অর্থ উপার্জন করতে পারবো, এমনটা নয়। তাকে ঠেলা গোঁজা দিয়ে লেখাপড়াটা শেখানো হলো, তার একটা পার্মানেন্ট জব জুটবে, সেই ব্যাপারটা কিন্তু রাষ্ট্র লক্ষ্য করত। এবং তারপরে দ্বিতীয় নার্জিতম ধনম, তৃতীয় নার্জিতম পুণ্যম, চতুর্থে কিং করিষ্যতি, তার মানে ওই অর্থ দিয়ে সে সেবা কার্য করবে। ধর্মটা কিন্তু আমাদের বক্তব্য আছে, ধর্ম নিয়ে কিন্তু খুব একটা মাতামাতি চলছে। ধর্ম মানে ওই বাড়িতে 4টি পুজো পাঠ, পূর্ব দিকে উত্তর দিকে বসে নাক টেপা, কপালে চন্দন, এই ব্যাপারটা নিয়ে, এটা কিন্তু ধর্ম নয়। তো ধর্ম আর পূজা আচরণ, আমি যাব সেই প্রসঙ্গে যাব, খালি শিক্ষার ক্রমটা, কারিকুলামটা নিয়ে আমরা বলবো। তাহলে চতুর্থে কিং করিষ্যতি নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ চতুর্থে না অ্যাসেস ইয়োরসেলফ, তুমি নিজেকে নিয়ে চর্চা করো যে প্রথম জীবনে তোমার কতটা খামতি ছিল, দ্বিতীয় জীবনে অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই যে যখন খামতিটা থাকছে, সেই খামতিটা অ্যাসেস ইয়োরসেলফ, একেবারে 4th স্টেজে এসে তুমি সেটাকে অ্যাসেস করো এবং ওই স্টেজে কিন্তু তোমার ওই খামতিগুলো পূরণ করো, এই একটা ব্যাপার। আর বিদ্যা অর্জন করার ক্ষেত্রে আর একটা জিনিস ছিল, আমি রামরাজত্বের কথা বলছি, সেখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে খুব এই জায়গাটা খুব নোটেবল ব্যাপার, সেটা বলা হচ্ছে যে পুষ্কলেন ধনে লবা অথবা বিদ্যয়া বিদ্যা চতুর্থে কিং করিষ্যতি। প্রথমটা বলা হচ্ছে গুরু শুশ্রূষয়া বিদ্যা, এটা আমরা জানি গুরুকুল প্রথা, গুরু শুশ্রূষয়া বিদ্যা পুষ্কলেন ধনে নবা অথবা বিদ্যয়া বিদ্যা চতুর্থে নোপপদ্ধতি। প্রথমটা বলছে যে খুব সুন্দর আমরা পাচ্ছি যে গুরু শুশ্রূষয়া বিদ্যা, আমাদের গীতাতেও ভগবান বলছেন, বলছে যে 3টে আমাদের শিক্ষা লাভের 3টে স্তর আছে। একটা হচ্ছে তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেটা জানতে হবে। বিদ্যি কথাটার হচ্ছে টু নো, বিদ কথাটা হচ্ছে জানো, বিদ টু নো। তো জানো কিভাবে না, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। এবং সেই যে গুরুকুল প্রথা, রামচন্দ্র কিন্তু নিজের দায়িত্বে রাখতে না, ওই আশ্রমে, ওই বাল্মীকি, ওই বশিষ্ঠ তার আশ্রমে, ওই জাবালি, ওই বামদেব, ওদের আশ্রমে পাঠিয়ে দিতেন। পরবর্তীকালে আমরা কৃষ্ণ ভগবানের ক্ষেত্রে একই কথা পাবো, আমি যাচ্ছি সেই প্রসঙ্গে। তো এই গুরুকুলে পাঠিয়ে দিত, যেভাবে এখন আশ্রমিক শিক্ষাগুলো আমরা আর.কে. মিশনের দেখতে পাই, বোর্ডিং স্কুল, একদম বোর্ডিং স্কুল। তো এইখানে সেখানে পাঠিয়ে দেওয়া তো এই প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবায়া। এবং তাতে কিন্তু 4টে বিষয় ছিল। প্রথম হচ্ছে যে একটা ছেলেকে গুরুগৃহে পাঠানো হলো, প্রথম তার ইন্টারভিউ হবে, প্রথম তার মানে কুল সিলটা দেখা হতো, এটা কিন্তু খুব জোর দেওয়া হতো। তারপরে প্রথম তাকে বলা হতো যে তোমাকে হচ্ছে কর্মকুরু, তোমাকে কিন্তু কাজ করতে হবে এবং কুঁড়ে হলে হবে না। তারপরে বলা হচ্ছে সমিদং আদেহি, সমিদং আদেহি কথাটার হচ্ছে তোমাকে জ্বালানি আনতে হবে, জ্বালানি আনতে হবে। তারপরে হচ্ছে যে আপু অসানো, খেতে বসে কথা বলা যাবে না, খেতে বসে কথা বলা যাবে না। আর চতুর্থ হচ্ছে যে আপু অসানো কর্মকুরু মা দিবা সাপসি, অর্থাৎ দিনের বেলা যদি শরীর খারাপ না হয়, দিনের বেলা ঘুমানো যাবে না। এই 4টে যদি সে ফুলফিল করে, অর্থাৎ তার উত্তর যদি বারহম হয়, অর্থাৎ আই এগ্রি উইথ ইউ, তাহলে কিন্তু এই বারহম কথাটার অর্থ, তাহলে কিন্তু অ্যাডমিট হলো, আদারওয়াইজ হবে না। তো এইভাবে সে কিন্তু, এবারে এই যে স্তরগুলোকে আমাদের দেখতে হবে, সেখানে বলছে গুরু শুশ্রূষা বিদ্যা, যে একবারে দারিদ্র্য। তারপরে পুষ্কলেন ধনে নবা, যার যে মানুষটা যে সেই পরিবার থেকে এসেছে, তার যদি মানে দেবার ক্ষমতা থাকে, পুষ্কল কথাটার তখন তো বাটার এক্সচেঞ্জ সিস্টেম ছিল, তখন তো মুদ্রা ব্যাপারটা আসেনি। আসলে রামচন্দ্রের আমলে মুদ্রা ব্যাপারটা ঢুকছে, কেন আজও আমরা কিন্তু সেই কয়েনগুলো পাচ্ছি রামের আমলে। তো তখন কিন্তু পুষ্কলেন ধনে নবা, অর্থাৎ আমার বাড়িতে একটা লাউ হয়েছে, ওই আমার গুরুদেবকে দিলাম, তিনি ওই 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 লাউই কিন্তু রান্না হচ্ছে, সবাই মিলে খাচ্ছে। আবার আর একটা ছিল যে মানুষটা অর্থ ব্যবস্থায় মানে মানে তিনি পাচ্ছেন, তো সেই মানুষটা অর্থ দিয়েও, যেটা আজকের যুগে ইনস্টিটিউশনাল শিক্ষা যেটা। তো অথবা বিদ্যয়া বিদ্যা, আর একটা অপশন ছিল বিদ্যার বিনিময়ে বিদ্যা,
যেটা খুব ভালোও হয়েছে। আমি বিদ্যাসাগরের কথাই বলবো। বিদ্যাসাগর আর স্যার উইলিয়াম জোন্স মানে আমাদের এশিয়াটিক সোসাইটির জনক, যিনি প্রতিষ্ঠাতা। তো এই স্যার উইলিয়াম জোন্স বিদ্যাসাগরের থেকে বাংলা এবং সংস্কৃত শিখতেন, আর অন্যদিকে বিদ্যাসাগর ইংরাজি শিখতেন উইলিয়াম জোন্সের কাছে। এটাকে বলা হয় এক্সচেঞ্জ, অর্থাৎ বিদ্যা বিদ্যা, কালচারাল এক্সচেঞ্জ, একদম কালচারাল এক্সচেঞ্জ। এবং চতুর্থটা বলছে চতুর্থী নৌপ পদ্ধতি। আচ্ছা, তার মেধা নেই, তার পয়সা নেই, তখন কিন্তু এই গুরুদেব কি করতেন, এই শিক্ষক কি করতেন, আচার্য কি করতেন, তিনি দেখতেন যে ছেলেটার কিন্তু লেগে থাকার একটা ইগারনেসটা আছে, সে শিখতে চায়, হয়তো তার মেধা পারমিট করছে না, সে একবারে দারিদ্র সীমার নিচে, এদেরকেও কিন্তু অ্যাডমিট করা হতো। তো একটা সিস্টেমেটিক ওয়েতে আজকের মতো, আমি আজকের কথাটা বলবো না, পরবর্তীকালে মেঘলীয় শাসন ব্যবস্থায় কেমন একটা জোড়াতালি এসে যায়। মেঘলীয় শাসন ব্যবস্থাটা কি জিনিস? তো ইংরেজ আমলের যে শাসন ব্যবস্থা, কেরানি বানানোর, একদম কেরানি বানানো, আর কিছু না। তার কিন্তু প্রতিবাদ বই প্রকাশ ঘটছে না, তাকে একবারে স্ট্যাম্প মেরে দেওয়া হলো যে তুমি ওই কথা শুনবে, একদম তোমার টিকিটা বাঁধা হয়ে গেল। তো আমরা শিক্ষা ব্যবস্থায় যদি এটা যাই, পরবর্তীকালে আমরা কি শাসন ব্যবস্থায় আসবো? চান্স কম। না, আমরা শাসন ব্যবস্থা নিয়ে কি বলতে পারবো? খুব ভালো যদি বলা যায়। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের এই প্রশাসনটা কেমন ছিল? হ্যাঁ, মানে তখন তো রাজতন্ত্রই ছিল, অটোক্রেসি। হ্যাঁ, এইখানটাই আমার বক্তব্য, আসলে রাজতন্ত্র। কিন্তু মানে রাজা যেটা ভাবতেন সেটা হবে। হ্যাঁ, এই ডিক্টেটরশিপ খানি, হ্যাঁ। স্বৈরতান্ত্রিক। কিন্তু রাজতন্ত্রটা আসলে এটা চলে আসছে, রামচন্দ্র এটা ভাঙতে পারছেন না, কিন্তু গণতন্ত্র ঢোকালেন রামচন্দ্রের আমলে। খুব নোটেবল ব্যাপার, আমরা এটা কি সহজে মেনে নেব? এবারে রামচন্দ্রকে দেখি তিনি কি করছেন। হ্যাঁ, রাজতন্ত্র হলেও কিন্তু সেখানে গণতন্ত্র কিভাবে আসছে? তিনি যে শাসন ব্যবস্থাটা প্রবর্তন করলেন, আজকের অত্যাধুনিক পরিষেবার জগতে, প্রশাসনের জগতেও কিন্তু এটাকে মেনে নিতে হচ্ছে এবং আগামী যুগেও মানতে হবে। সেটা তিনি কিন্তু এই প্রশাসন ব্যবস্থাটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা। আচ্ছা, ত্রিস্তরীয়, প্রথম হচ্ছে তাত্ত্বিক, তারপরে হচ্ছে প্রশাসনিক, তারপরে হচ্ছে প্রান্তিক। তাত্ত্বিকটা কি হচ্ছে? কতগুলো নীতি প্রণয়ন, স্ট্র্যাটেজিক, এবং নীতি প্রণয়নের সাথে সাথে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, ব্যবহারিক প্রয়োগ। এমনটা নয় নীতি প্রণয়ন করা হলো তারপরে সেটা ধামাচাপা দেওয়া হলো, ওই দেখনদারিত্ব নয়। এবং সেখানে বলা হচ্ছে যে তোমাকে যদি একটা 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 কমিটি গঠন করা হতো, ম্যাক্সিমাম বলছে প্রথম হচ্ছে ত্রিবির বর্ষ, ত্রিবির মাস, ত্রিবির পক্ষই, ত্রিবির দিন। খুব যদি মাথাবাড়ি প্রকল্প হয় ম্যাক্সিমাম 3 বছর, খুব মাথাবাড়ি প্রকল্প একটা বিরাট। তারপরে ত্রিবির বর্ষই, ত্রিবির মাসই 3 মাস, ত্রিবির পক্ষই মানে 45 দিন, আর ত্রিবির দিনই। হালকা বিষয় হলে তুমি 3 দিনের বেশি, 72 ঘন্টার বেশি সময় পাবে না, কেননা আমার ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ দিতে হবে, সেখানেও কিছু মানুষ বসে আছে। তো প্রথম তাত্ত্বিক নীতি প্রণয়ন এবং তারপরে তার ব্যবহারিক প্রয়োগ, এটা গেল তাত্ত্বিক দিক। এবারে প্রশাসনিক দিকে আমরা দেখতে পাচ্ছি কর ব্যবস্থা, তারপরে হচ্ছে যে পরিষেবার মধ্যে আমরা এই কর ব্যবস্থাটা দুটো ছিল, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। এবং তারপরে প্রশাসনিক দিকটা কি হচ্ছে, পরিষেবাটা কি হচ্ছে, পরিষেবাকে 4 ভাগে বিভক্ত, 4টে সেক্টরে। প্রথম হচ্ছে শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে পরিষেবা মানে ত্রাণ এবং পূর্ত। শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, পূর্ত বিভাগ, এইটা গেল। এবং প্রান্তিক বিভাগে হচ্ছে সম্পদ সংগ্রহ এবং গ্রাসরুট লেভেলে তার যোজনা বরাদ্দ। একেবারে তৃণমূল স্তরে গ্রাসরুট লেভেলে সেই পরিষেবাটাকে, অর্থাৎ যোজনা বরাদ্দ, একেবারে প্রান্তিক মানুষ এই পরিষেবা থেকে যেন, এবং সেখানেও আমরা দেখতে পাবো, আমরা আস্তে আস্তে আসবো। এবারে তাত্ত্বিকের যে নীতি প্রণয়ন, সেটা হচ্ছে একটা হচ্ছে শৈক্ষিক, অর্থাৎ সেটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, সেটা যেমন লেখ্য আকারে আছে তেমনি সেটা সিলেবাসে।
অর্থাৎ যে ছেলেটা ওই গুরুকুলে যাচ্ছে তাকে একটা এই প্রাতিষ্ঠানিক শিক্ষারই কিন্তু পার্ট, সেটা হচ্ছে এই যে নীতি প্রণয়নগুলো তারা কতটা তাদেরকে জানতে হবে, কেন পরবর্তীকালে এইখান থেকেই কিন্তু আমার টেকনোক্র্যাট ব্যুরোক্র্যাট বেরিয়ে আসবে। এবং তারপরে হচ্ছে প্রায়োগিক মানে ইমপ্লিমেন্টেশন। এই যে এই আমাদের যন্ত্রের ব্যবহার, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার, তারপরে সায়েন্স টেকনোলজি আছে, তারপরে আমরা আমরা অপারেশনের ক্ষেত্রে মানে সেখানে মেডিসিন অ্যান্ড সার্জারি এইটা। এরপরে যদি আসি আমরা যদি আসি প্রশাসনিক স্তরে, অর্থাৎ প্রথমে আমরা কি পেলাম, যে আমরা প্রথমে পেলাম কর ব্যবস্থা। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। আচ্ছা, রাম রাজত্ব তাহলে কর নেবে কেন? খুব সুন্দর একটা প্রশ্ন আসছে। স্যার রেভিনিউ তো আসতে হবে। এইটাই যে এইটা রামচন্দ্র বুঝেছিলেন যে প্রশাসনের অক্সিজেনটা হচ্ছে কর। কিন্তু তার ভিউটা ছিল যে এই কর ভারে যেন প্রজাবর্গ প্রপীড়িত না হয়, মানে তাকে এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যে অল্পেতে নাইকে বউ খেলে বাড়ে মেদ, এই জাতীয় কিন্তু কিছু বুলি শেখানো হতো না, যে তোমাকে কর দিতেই হবে, এই ব্যাপারটা ছিল না। আমরা সেই জায়গাটায় আসছি যে করটা তিনি নিতেন এই কর শব্দটাকে ডিকশনারি থেকে বার করে আনার জন্য, এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি কেমন কর নিতেন না, একজন যিনি সম্পন্ন ব্যক্তি তার ক্ষেত্রে বলছে বার্ষিক আয়ের 1/6 কর হিসেবে নেওয়া হতো, এবং এই মানুষটা যদি দারিদ্র সীমার নিচে হতো তার কোনো কর লাগতো না। 1/6 মানে 1/6, হ্যাঁ, মানে 16%, 16%। হ্যাঁ, যদি আমরা 1 টাকা ধরে, তাহলে তো এখনকার থেকে কম। এখন থেকে অনেক কম। 1/6 মানে 16%। এই যে 16%, এবারে এই কর, এবং তারপরে আর একটা আছে সম্পত্তি কর। এটা কিন্তু ছিল স্থাবর অস্থাবর। এইটা যে মানুষটা সম্পন্ন, যে দারিদ্র সীমার নিচে তাকে কোনো কর দিতে হতো না। এই গেল কর ব্যবস্থা। তারপরে, এবং সেখানে রামচন্দ্র একটা সুন্দর কথা বলছেন যে আদানাঙ্গি বিসর্গায় শতাং বাড়ি মুচা দিবি। এই যে করটা নিত আদানাঙ্গি বিসর্গায়, অর্থাৎ আদান করা মানে ওই রেভিনিউটা কালেক্ট করা, সেটা কেন না বিসর্গায় অর্থাৎ দান করার জন্য, অর্থাৎ যোজানো বরাদ্দর মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া এবং গ্রাসরুট লেভেলে, সেটা হচ্ছে শতাং বাড়ি মুচা দিবি। বলছে যে সূর্য যেমন ভূমি থেকে অর্থাৎ মাটি থেকে রস, পুকুর থেকে রস সংগ্রহ করে বাষ্প আকারে যায়, এবং আমরা যদি মেঘের কম্পোজিশনে দেখি সেখানে এই বাষ্প কথাটা আছে, স্মোকটা আছে। তো সে কি করছে যে মেঘ আকারে কিন্তু বহু বর্ষণের মাধ্যমে যতটা নিয়েছিল তার সহস্রগুণ দিল, তাই বলা হচ্ছে শতাং বাড়ি মুচা দিবি। অর্থাৎ বাড়িমুচ কথাটা হচ্ছে মেঘ যেভাবে সহস্র ধারায় আবার মাটিকে দিয়ে দিত, খালবিল নদী নালাকে দিয়ে দিত, ঠিক সেইভাবেই কিন্তু আদায়ের থেকে বড়টা হচ্ছে যোজনা বরাদ্দ, অর্থাৎ তাদের জন্য একবারে গ্রাসরুট লেভেলে তার পরিষেবা দানটা। স্যার এবার তাহলে আমরা একটু সাম আপ করছি। একদম। তখনকার দিনে কি রাজতন্ত্র আর গণতন্ত্র কোথাও একটা মিশে গেছিল, বা এখনকার দিনে কি গণতন্ত্র আর রাজতন্ত্র মিশে আছে উল্টোটা? একদম, আমি এই জায়গাটা একমত। আমি এবারে দেখছি যে রাজতন্ত্র হলেও তিনি কিন্তু গণতন্ত্রকে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন, কেননা তিনি একটা জিনিস, যে তখনকার দিনে রাজতন্ত্র, তখন তো গণতন্ত্র নয়, ওইটাতে থেকেও কিন্তু গণতন্ত্র ঢোকালেন। কোথায় ঢোকালেন? এই প্রান্তিক স্তরে দেখা যাচ্ছে যে মূল শাসন ব্যবস্থাটা এই কর থেকে, পরিষেবা থেকে, প্রশাসনিক ব্যাপারগুলো থেকে সবটাই মূল ইয়েটা করছেন। কিন্তু ওই যে আমরা প্রথমে বলছিলাম যে 4 জন ব্যুরোক্র্যাট থাকবে, তার সঙ্গে সভাসদ যিনি হবেন, বা তার সঙ্গে একেবারে কি বলবো গ্রাসরুট লেভেলে যে প্রশাসক, তাদের মধ্যে থেকে আমরা পাচ্ছি যে এই একটা গ্রামে সেটা ইলেকশন হতে পারে, সিলেকশন হতে পারে। তো একজন খুব জনপ্রিয় ব্যক্তি, একটা সেই মানুষটার পরিষেবা আছে, অর্থাৎ তার একাডেমিক শুধু না, তার পারফরমেন্সটা একটা খুব ভালো পর্যায়ে আছে, সেখান থেকে রাজা কিন্তু ওই তাকে চুজ করতেন, সিলেকশন।
অথবা যেখানে দেখতেন যে ডিসপুট উঠতে পারে, যে আর একজন হয়তো তাকে মানছে না, তখন বলতেন ওই গ্রামের থেকে একটা নির্বাচন করা হোক, যে তোমরা যাকে পাঠাবে আমি পর্যবেক্ষক পাঠিয়ে দেখবো এর মধ্যে নিরপেক্ষতাটা কতটা, সেই রকম। এইটা কিন্তু ইলেকশন, অর্থাৎ একটা গ্রামের একজন অধিপতি, গ্রাম্যাস্যাধিপতি গ্রামম, অর্থাৎ এইখানে বলা হচ্ছে একটি গ্রামের ক্ষেত্রে একজন অধিপতি থাকবেন, তার তিনি গভর্ন করবেন ওই গ্রামটিকে, এবং এরকম 10টা গ্রাম নিয়ে আর একজন অধিপতি, অর্থাৎ এই গ্রামাধিপতি 10টা গ্রামের অধিপতির অধীনে সে কাজ করবে। এবার 10টা গ্রাম থেকে 20টা গ্রামের অধিপতি সে কাজ করবে। এইভাবে 100টা গ্রামের পিরামিড স্ট্রাকচার, একদম পিরামিড স্ট্রাকচার, এবং 100 গ্রামের অধিপতি এবং 100 গ্রাম থেকে সহস্র গ্রাম, এইভাবে কিন্তু শাসন ব্যবস্থাটা সাজিয়েছিল। অর্থাৎ কোনো একটা স্তরে ছাঁকনি দিয়ে যেমন ভাবে ছেঁকে নেওয়া হয়, তেমনি কোনো রকম যদি দূষণ দেখা যায়, প্রশাসনিক দূষণ, স্বচ্ছতা যদি না পাওয়া যায়, সেখানেই কিন্তু স্টপ করে দিয়ে একেবারে সেন্ট্রাল ফোর্স গিয়ে সেখানে স্টপ করে দেবে, এবং ওই তার ওই পারফরমেন্স ওই রিপোর্ট কার্ড দেখে অ্যাপ্রেজাল, একদম তুমি হিসেব দাও, টাকা নাও। তার মানে স্যার রামরাজ্যর ব্যাপারটা আমরা খানিকটা বুঝলাম, যে কোনটা রামরাজ্য, কিভাবে চলতো, কেন বলা হতো রামরাজ্য। আমরা হয়তো পরে আবার কোনো সময় এই টপিকটার আরেকটু ডিটেলে ঢুকবো, আরেকটু গভীরে ঢুকবো, গভীরে আলোচনা করব। জয়ন্তবাবু, অসংখ্য ধন্যবাদ আসার জন্য, এবং ইন্দ্রজিতে। না, এর মধ্যে আমারও তো একটা তাগিদ আছে যে এখন এত আমরা ঘেটে আছি, অর্থাৎ এক্স্যাক্টলি যেটা নেই সেটা নিয়ে আমরা কিন্তু এত গলা ফাটাচ্ছি, আর যে বেশি গলা ফাটাতে পারে সেটাই বোধহয় গ্রাহ্য হয়ে যায়। সেই জায়গা থেকে বেরিয়ে আসার দরকার আছে। আমরা ঠিক কি বলছে সেটা জানবো, এবং আমি তো শ্লোক ধরেই কথাগুলো বললাম। কারুর যদি কোনো অসুবিধে থাকে আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। পডকাস্টের এই এপিসোডটায় আমরা অনেকগুলো অন্যরকম বিষয় নিয়ে কথা বললাম, পুরাণের রামরাজ্য, এখনকার সঙ্গে মিল, পড়াশুনো, ভাতা, সোশ্যাল সিকিউরিটি। আপনাদের যা যা প্রশ্ন কমেন্ট সেকশনে জানান, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু এবং ইন্দ্রজিৎ। জয়ন্তবাবু, অসংখ্য ধন্যবাদ। আমিও খুব কৃতজ্ঞ। দেখা হচ্ছে পরের এপিসোডে। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পেরা সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ।